হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, অনেকেই আমাকে রেগুলার বেসিসে প্রচুর কোয়েশ্চেন করছেন যে মার্কেট এত ফল করছে, ইত্যাদি ইত্যাদি করছে, তো আমরা এখন কি করব? মিউচুয়াল ফান্ড করছি, সেটাও অনেকটা ডাউন, এবং তার সাথে সাথে যারা স্টকে আছেন তারাও ডাউন। অনেকের এই প্রশ্নটা থাকে যে আমি এই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি কি অ্যাভারেজিং করব? আমি একজন লং টার্ম ইনভেস্টার, আমি আরও বেশি অ্যাভারেজিং করতে পারবো, আমার কাছে ফ্রি ক্যাপিটাল রয়েছে। আবার অনেকে প্রচুর পরিমাণে পোর্টফোলিওকে ডাউন দেখছেন, এবং ডাউন দেখে যে ফলটা হয়েছে সেই ফলটাতে তারা অনেকে ভীত, সন্ত্রস্ত, এরকম একটা সিনারিওস আমরা দেখতে পাচ্ছি, রাইট? এবং বিভিন্ন জনের বিভিন্ন রকম কোয়েশ্চেন্স রয়েছে। তো দেখুন, মার্কেটের যে পরিস্থিতি, মার্কেটের যে রিকভারি, সেটা কারোর হাতে নেই, সেটা ইকোনমির হাতে, এবং তার সাথে সাথে পুরোপুরিভাবে আমাদের যে জিওপলিটিক্যাল সিনারিও বা যা কিছু চলছে সেই সমস্ত কিছুর ওপর যদি আমাদের পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমের ইমপ্রুভমেন্ট হয় এবং সোসাইটির ইমপ্রুভমেন্ট হয়, জিওপলিটিক্যাল স্টেবিলিটি আসে, তখন এটা ডেফিনেটলি হবে। তবে তার মানে এটা নয় যে এটা দীর্ঘদিন ধরে ডাউন যাচ্ছে, তো ডাউন যাবেই যাবেই যাবেই, বিষয়টা এরকম একদমই নয়। আজকের এই ভিডিওটার মাধ্যমে এই সিচুয়েশনটার ওপর আমাদের যাদের কারোর কন্ট্রোল নেই, কিন্তু এই সিচুয়েশনটাকে কি করে আমরা আমাদের মেন্টাল স্ট্রেংথ হিসাবে নিতে পারি, এবং তার সাথে এই যে মার্কেটের ডাউন টার্ন, এটাকে কিভাবে আমরা ম্যাথামেটিক্যালি ইউজ করে এবং সেই জায়গা থেকে আমরা কিভাবে একটা ভালো পয়সা বানাতে পারি, বা লং টার্মে যাতে করে আমরা ভালো এখান থেকে একটা ওয়েলথ বানাতে পারি, সেরকমই একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি ডিসকাশনটা করব। তো আজকের এই ভিডিওটা হচ্ছে একমাত্র যারা লং টার্ম ইনভেস্টার, যারা স্কুলে টিচিং করেন বা কোনো রকম ভালো একটা ক্যাশ ফ্লো আছে, বিজনেস করেন, বা মনে করুন আপনি এমন কিছু কাজকর্ম করেন যেখান থেকে আপনার একটা রেগুলার ইনকাম আছে, স্টক মার্কেটটাই শুধুমাত্র আপনার ভরসা নয়, এবং আপনি টাইম দিতে পারেন না, তো সেই সমস্ত কেসে কি করে আপনি আপনার নেক্সট জেনারেশনের জন্য ওয়েলথ বিল্ড করবেন, বা আপনি আপনার রিটায়ারমেন্ট ফান্ড বানাবেন, এবং এই যে ডাউনফলটা আসছে, এই ডাউনফলটায় আপনি ভীত না হয়ে এই জায়গাটাতে কেন আপনার স্ট্রংলি কিভাবে, কোথায়, কি ইনভেস্টমেন্ট করলে আপনি এখান থেকে প্রফিটেবিলিটি ফিউচারে বিল্ড করতে পারবেন, সেই পুরো বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওটাতে ডিসকাশন করব। তো বেসিক্যালি আজকে আমরা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করতে চলেছি। তো এই যে স্ট্র্যাটেজিটা করতে যাচ্ছি, এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে মার্টিনগেল। ওকে, তো আমরা যেটা ইউজ করতে চলেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মার্টিনগেল। আমরা মার্টিনগেল স্ট্র্যাটেজি ইউজ করতে চলেছি। মার্টিনগেল আমরা অনেকেই ইউজ করি, এবং এটাকে সাধারণ বা কমন নাম যেটাতে ডাকা হয় সেটা হচ্ছে অ্যাভারেজিং, রাইট? বাট মার্টিনগেল বা অ্যাভারেজিং, এটা যখন আমরা প্রচুর পরিমাণে ইউজ করতে গিয়ে আপনি কিন্তু হিউজ লসের অনেকে সম্মুখীন হন। কারণ যারা সম্মুখীন হন তারা জানেনই না মার্টিনগেলকে কোন জায়গাতে ইউজ করতে হয় এবং কিভাবে এটাকে ধরে আমাদের পয়সা বানাতে হয়। অনেকেই স্টকে এটাকে ইউজ করতে শুরু করে দেন, বা ঠিক জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করেন না, অনেকে অপশনে ইউজ করে দেন। এইসব জায়গায় মার্টিনগেল একদমই খাটে না। মার্টিনগেল যেখানে খাটে বা যেভাবে খাটে সেটা আমি বলবো, এবং কিভাবে আমরা মার্টিনগেলকে ইউজ করি সেটাও আমি বলবো। তার আগে আমরা মার্টিনগেল স্ট্র্যাটেজিটা কি সেই বিষয়টা একটু দেখে নিই। মনে করুন কোনো একটা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা যা খুশি হতে পারে। ধরে নিচ্ছি সেই ইনস্ট্রুমেন্টটা এই মুহূর্তে ট্রেড হচ্ছে 100 টাকায়। এখন এই যে 100 টাকায় ট্রেড হচ্ছে, কোন একটা মার্কেট ফলের কারণে বা কোনো একটা কারণে দেখা যাচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা ফল করছে, এরপরে পড়লো 70 টাকা, তারপরে এখান থেকে আরও পড়লো 50 টাকা, এখান থেকে আরও পড়লো 25 টাকা। আমি এক্সাম্পল নিচ্ছি। তো এইভাবে যখন পরে বিভিন্ন জন আছেন তারা কি করেন, এখানে অ্যাভারেজিং করতে থাকেন, রাইট? এই যে অ্যাভারেজিংটা হয়, এটা করার জন্য একটা বিশেষ রুল আছে বা নিয়ম আছে। কি নিয়ম না, মনে করুন আপনি এখানে যদি একটা কোয়ান্টিটি নেন, রাইট, আমি এই প্রপোর্শনে কোয়ান্টিটি নিতে থাকবো, অর্থাৎ যখন 50 গিয়েছে তখন আমি 2টো নেব, যদি আমার 25 যায় তখন আমি 4টে নেব, রাইট? তাহলে কি হচ্ছে, আমি আমার অ্যাভারেজ যে কস্টটা আসছে সেই কস্টটাকে আমি নিচেতে নামাতে থাকছি। বলার মানে হচ্ছে
এই জায়গায় যখন থাকছে তখন আমার অ্যাভারেজ কস্ট হচ্ছে 100 টাকা, রাইট? যখন এখানে চলে এলো তখন আমার অ্যাভারেজ কস্ট এই জায়গা থেকে নেমে কত হবে, মোটামুটি এখানে ধরুন 100 টাকা, আর এই জায়গায় 100, 200 টাকায় 3টে কোয়ান্টিটি, তো এই জায়গায় অ্যাভারেজ কস্ট চলে আসবে 66.66-এ, রাইট? আর আমার এখানে প্রাইস দাঁড়িয়ে রয়েছে 50-এ। কেন 66.66? কারণ হচ্ছে আমি দুটো কোয়ান্টিটি এখানে আরও এক্সট্রা অ্যাড করলাম এবং এই জায়গাতে আমার একটা কোয়ান্টিটি আমি নিয়ে রেখেছি। এরপরে যদি এটা 25 টাকায় চলে আসে তখন অর্থাৎ 66.66-এ এই সিনারিওটাতে আমি 3টে কোয়ান্টিটি নিয়েছি, অ্যাজ ইফ আমার পুরো সিচুয়েশনটা এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, রাইট? যদি আমি 25 টাকায় 4টে নিই তাহলে আমি যেটা করছি সেটা বেসিক্যালি আমি 300 টাকা ইনভেস্টমেন্ট করে টোটাল আমি 6টা কোয়ান্টিটি নিচ্ছি। অর্থাৎ যদি 25 টাকায় আসে তখন আমি এই জায়গাতে 7টা কোয়ান্টিটি নিচ্ছি। 7টা কোয়ান্টিটি যদি 300 টাকায় হয় তাহলে মোটামুটি এটা 43 রুপিস এরকম একটা আসে এবং এইখানে টোটাল আমার কোয়ান্টিটি দাঁড়াবে 7, কিন্তু আমার অরিজিনাল প্রাইস দেখাচ্ছে 25, রাইট? তাহলে যদি আমি 25 টাকায় 4টে কোয়ান্টিটি নিই তাহলে আমার অ্যাভারেজ প্রাইস দাঁড়াচ্ছে 43। এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমি কেন এই জিনিসটা করছি বা এটা কতক্ষণ অবধি করব? এটা ততক্ষণ অবধি করব যতক্ষণ এই জিনিসটা এইভাবে চলছে, ওকে? এবং আমার অ্যাজাম্পশনটা কি? আমার অ্যাজাম্পশনটা হচ্ছে প্রাইসটা ফেরত গিয়ে এই 100-তে গিয়ে যাবে। যদি প্রাইসটা ফেরত গিয়ে এই 100-তে গিয়ে পৌঁছায় সেক্ষেত্রে একমাত্র এই 43 টাকাতে যে 7টা কোয়ান্টিটি নিয়েছি অ্যাভারেজ করে আমার কস্ট জারিয়ে দেবে 7টা কোয়ান্টিটিতে 43, পরে প্রত্যেকটার এগেনস্টে আমি মোটামুটি যদি এই প্রাইসটা গিয়ে 100 টাকায় যায় তাহলে মোটামুটি প্রত্যেকটার এগেনস্টে আমি মোটামুটি 57 রুপিস করে পাবো। অর্থাৎ 100 টাকা থেকে প্রাইস ঘুরে 25 টাকায় পড়ে যদি ফার্দার 25 টাকায় যায় আমি এর মধ্যে আমার যে প্রফিটেবিলিটি আছে সেটাকে ডাবলেরও বেশি করে নিতে পারি। অর্থাৎ এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেখানে কি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার যে প্রাইসটা আছে সেই প্রাইসটাকে রিভার্স করে আমি যে প্রাইসে নিয়েছি তার উপরে বেরোতে হবে, রাইট? এবং যতক্ষণ অবধি আমি এই পুরো অ্যাক্টিভিটিটা করছি এই প্রত্যেকটা জায়গাতে আমার হাতে ক্যাশ থাকতে হবে, রাইট? অর্থাৎ ইনভেস্ট করার জন্য ভয় না পেয়ে আমার ক্যাশ থাকতে হবে। এই দুটো হচ্ছে এক্ষেত্রে অ্যাজাম্পশন, রাইট? এই দুটো জিনিস যদি আমি ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু পুরো গেমটা আমি এখানে প্লে করতে পারবো, রাইট? আচ্ছা, যদি সেইটাই সিনারিও হয় তাহলে আমরা কিভাবে এই পুরো গেমটা করতে পারি সেটা একটু দেখি। তাহলে আমার অ্যাজাম্পশন কি কি এলো? একটা অ্যাজাম্পশন এলো, অ্যাজাম্পশন নাম্বার 1 যে আমার প্রাইসকে রিভার্স হতে হবে, প্রাইসকে রিভার্স হতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে আমি যেন প্রত্যেকটা সিনারিওজে পয়সা নিতে মানে যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছি সেই ইনস্ট্রুমেন্টটা যাতে আমি নিতে পারি সেই রকম আমার কাছে ক্যাপিটাল থাকতে হবে, রাইট? আমি কি করছি? আমি অ্যাভারেজিং করছি বা মার্টিনগেল করছি, ঠিক আছে? এই জিনিসটা করছি আমি, রিস্কটা বলছি। রিস্ক নাম্বার 1 কি রিস্ক? আমি যে ইনস্ট্রুমেন্টটা চুজ করেছি সেই ইনস্ট্রুমেন্টটা ঘুরে আমার প্রাইসে ফেরত গেল না, তাহলে রিস্ক নাম্বার 1 কি হচ্ছে? যে প্রাইস প্রিভিয়াস প্রাইসের নিচে থাকলো, ঠিক আছে, অলওয়েজ থেকে গেল। রিস্ক নাম্বার 2 কি? রিস্ক নাম্বার 2 হচ্ছে যে আমার কাছে ক্যাপিটাল নেই, নীল, রাইট? যদি ক্যাপিটাল নীল হয় তাহলে এই জাতীয় জিনিস করতে যাবেন না। যে কারণে আমি বললাম এই অ্যাক্টিভিটিটা তাদের জন্য যাদের একটা এভরি মান্থ পকেটে পয়সা আসে, অর্থাৎ যাদের কাছে অ্যাকচুয়ালি একটা ক্যাশ ফ্লো আছে, ক্যাশ ফ্লো যার আছে সেই রকম কোনো ব্যক্তি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারেন, ওকে? 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে প্রাইস যাতে প্রিভিয়াস প্রাইসের উপর যায় এই রকম আমাকে ইনস্ট্রুমেন্ট চুজ করতে হবে, রাইট? এরপরে আমি বলছি কেন এই মার্টিনগেল বা অ্যাভারেজিং করা ব্যাড কনসেপ্ট স্টকের ক্ষেত্রে। অনেকেই আছেন যারা শেয়ারকে কনস্ট্যান্টলি মার্টিনগেল করতে থাকেন বা অ্যাভারেজিং করতে থাকেন, তাদের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা ভীষণ রকম বিপজ্জনক। কেন? মনে করুন আপনি
কিংফিশার এয়ারলাইন্সের মতো একটা স্টকে যদি এই কাজটা করেন, আপনার পয়সা সম্পূর্ণভাবে চলে যাবে। আপনি যদি DHFL এর মতো শেয়ারে কাজ করেন, যেগুলো একটা সময়ে বেশ বড় লার্জ ক্যাপ কোম্পানি ছিল, তো সেই রকম শেয়ারে যদি আপনি করেন, আপনার পুরো পয়সা ডুবে যাবে। তো সেই কারণে এই যে স্ট্র্যাটেজিটা আছে, এই স্ট্র্যাটেজিটা আমরা কোনো শেয়ারে ইমপ্লিমেন্ট করব না। সো এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই আমরা কিন্তু কোনো শেয়ারে করব না, রাইট? শেয়ারে যখন করব না বলছি, সেক্ষেত্রে আপনার কাছে একটা অ্যাডভান্টেজ চলে এলো। অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে আমার শেয়ার চুজ করার যে ইচ্ছে বা প্রবণতা, বা কি করে কোন শেয়ারটা দৌড়াবে, এই যে চিন্তা ভাবনাটা আপনি করেন, সেই যে সেই থটটা থেকে আপনি বেরিয়ে গেলেন। কিন্তু আমরা তাহলে এটা করব কোথায় বা কিভাবে করব, রাইট? কোয়েশ্চেনটা হচ্ছে সেটা। সো লেটস গো টু দ্যাট কোয়েশ্চেন। আমি পুরো জিনিসটাকে বন্ধ করলাম এবং আমরা তার আগে দেখি হিস্টোরিক্যালি আমরা এখানে নিফটির যদি আমি ইন্ডেক্স নিই, সেখানে কি সিনারিওটা হয়েছে বা কতবার এই জিনিসটা ঘটেছে। আমি ধীরে ধীরে ইনস্ট্রুমেন্টে আসছি যাতে আপনি পুরো জিনিসটা বুঝতে পারেন। তো আমি যদি এক্ষেত্রে এরপর যাই এবং যদি দেখার চেষ্টা করি যে নিফটির ক্ষেত্রে এই যে বড় বড় ডাউন টার্ন, সেই ডাউন টার্নগুলো কীভাবে হয়েছে। ফর এক্সাম্পল 2008 ক্রাইসিস, রাইট? নিফটির ক্ষেত্রে এই সময়ে যদি আমরা মার্কেট স্ট্রাকচার দেখি, এই সময় নিফটির যে ফল ছিল সেটা মোটামুটি 40 to 45% মতো, রাইট? এই জায়গাতে নিফটির মধ্যে যে ফল ছিল 2016 ডিমনিটাইজেশন অ্যান্ড অল, তো সেই সিনারিওজে আমার যে ফলটা ছিল, সেই জায়গাটা মোটামুটি ফল ছিল 25%-এর কাছাকাছি, 20 to 25%-এর মতো, রাইট? এটা হচ্ছে কোভিডের যে ফলটা, এই সময়ে আমাদের যে পতনটা হয়েছিল সেটা মোটামুটি 30%-এর কাছাকাছি, রাইট? এছাড়া মার্কেট বিভিন্ন টাইমে এরকম সিনারিওজের মধ্যে যায় এবং বর্তমানে এই টপ থেকে এই জায়গা অবধি যে পতনটা হয়েছে সেটা যদি আমি দেখি, সেটা 12%-এর কাছাকাছি। তাহলে হিস্টোরিক্যালি যদি আমি নিফটির চার্ট দেখি, যদি আমি এটাকে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখার চেষ্টা করি যে নিফটি কতটা থেকে কতটা রেঞ্জে থাকে, তাহলে আমরা হাইয়েস্ট দেখেছি 45%-এর মতো নিফটি ডাউন যেতে পারে, রাইট? কারেন্ট স্টেট কি আছে? 12% ডাউন, রাইট? 12% ডাউন মানে ইট ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট মার্টিঙ্গেল, রাইট? কারণ আমি মার্কেটকে অনেক ডাউনে পেয়েছি। কেন এটা বেস্ট টাইম টু স্টার্ট মার্টিঙ্গেল, সেই বিষয়টাই বলছি। কিন্তু হিস্টোরিক্যালি আমরা এই রকম যে পতনগুলো আসে, এই পতনগুলো কিন্তু আমরা সচরাচর খুব একটা পাই না। তো যখন আমরা এরকম টাইপের বড় বিগ ফল বা এরকম বড় ফল করার প্রবণতা রয়েছে, সেই রকম সিনারিওজের মধ্যে যখন যাই, সেই সময়ে আপনার হয়তো মিডিয়া দেখে, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে, আজকের ডেটের যে বাস্তবতা সেইটা দেখে আপনার মনে হচ্ছে মার্কেট সম্পূর্ণভাবে শেষ। মার্কেট কিন্তু কখনোই সম্পূর্ণভাবে শেষ হবে না। তার কারণ 2008 ক্রাইসিসের এই বটমেও সবার মনে হয়েছিল মার্কেট শেষ। কোভিডের এই ফলের সময়েও প্রত্যেকের মনে হয়েছিল মার্কেট শেষ, রাইট? তো এটা প্রত্যেকেরই মনে হয়। একটা জিনিস সবসময় ভেবে দেখবেন, আমাদের দেশটা 140 কোটির দেশ এবং পুরো পৃথিবী যদি দেখি 800 কোটির পৃথিবী। এখানে প্রত্যেকটা মানুষের থাকার জন্য খাবার লাগবে, বেঁচে থাকার জন্য বাসস্থান লাগবে, খাবার লাগবে, চিকিৎসা ব্যবস্থা লাগবে, ভালো একটা ইকোসিস্টেম লাগবে, ইন্টারনেট লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, গ্যাস তো লাগবেই, পেট্রোল লাগবে, ডিজেল লাগবে। জীবন কিন্তু থেমে থাকবে না, মার্কেটের জন্য হোক বা কোনো কিছুর জন্য হোক। ডেফিনেটলি ইকোনমিক সিচুয়েশনে ইকোনমিক ক্রাইসিস আসে, সেই ক্রাইসিস ওভারকাম করে, এগুলো এক একটা ইকোনমিক সাইকেলের মধ্যে দিয়ে যায়। এর আগে যখন মার্কেট একদম টপে ছিল, যখন আমি এই কথাগুলো বলতাম, বিভিন্ন মার্কেটে ন্যারেটিভ চলতো, সেই সময় বিভিন্ন জন আমাকে ক্রিটিসাইজ করতেন। এখনও সেই জিনিসগুলোই বাস্তব হচ্ছে। তো সেই জায়গাতে আমি এখন অ্যাগ্রেসিভলি হয়তো আগের মতো এই ফলগুলোর সময়ে বলছি না, কারণ বলছি না তার বিভিন্ন রিজন আছে, পরে সেই বিষয়গুলো নিয়ে বলবো কোনো একটা সময়। তো হয়তো আমি অ্যাগ্রেসিভলি কমেন্ট্রি করছি না, কিন্তু এই যে সিনারিওগুলো আছে, ইকোনমিক ডাউন টার্ন,
টার্ন অ্যারাউন্ড স্টোরি, এইগুলো যদি আপনি ভালো করে বোঝেন, এই সিনারিওসগুলোতে প্রত্যেকটাতে কিন্তু আপনার পয়সা বানানোর যে লং টার্ম অপরচুনিটি, সেই অপরচুনিটিগুলো এনক্যাশ করা উচিত, রাইট? এনিওয়ে, তো যেটা কথা সেটা হচ্ছে আমরা এই রকম লেভেল অফ আমরা ফল বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। এখন যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যদি এই রকম হয় তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে নিফটির মধ্যে যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিটা কখনো কখনো এরকম বড় বড় ডাউন টার্নে পরিণত হলেও লং টার্মে এটা কিন্তু আমার একটা আপ ট্রেন্ড দেয়। এটা আমি নিফটির কথা বলছি, কোনো শেয়ারের কথা বলছি না। কিছু শেয়ার দেয়, কিছু শেয়ার ধ্বংস হয়ে যায়। আমি কিন্তু মোটেও শেয়ারের কথা বলছি না, আমি ওভারঅল মার্কেটের কথা বলছি। তাহলে ওভারঅল মার্কেটের যদি টেন্ডেন্সি হয় বুলিশ এবং কখনো কখনো এটা ডিপ শার্প ফল করে, তাহলে আমরা ওভারঅল মার্কেটের রেসপেক্টে যে কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে সেই ইনস্ট্রুমেন্টে যদি আমি মার্টিঙ্গেল করি, তার প্রবাবিলিটি বা তার চান্স অফ উইনিং অনেক বেড়ে যায়। কিভাবে হয়? আমি সেম একটা ইনস্ট্রুমেন্ট নিচ্ছি যেটা নিফটির সাথে সমভাবে চলে, সেটা আর কিছুই নয়, নিফটির ইটিএফ নিফটি বিজ, রাইট? তো আমি যদি এখানে নিফটি বিজকে অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট নিই, এটা আমি একটা ইটিএফ দেখাচ্ছি, আমি অনেকগুলো এক্সাম্পল দেখাবো। তো যদি আমি এইখানে নিফটি বিজকে একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে নিই, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে নিফটি বিজের মধ্যেও 2008-এর মতো ফল এসছিল, এখানেও তাই, এবং বর্তমান পরিস্থিতিতেও সেম লেভেলের আমরা ফল বা পতন দেখতে পাচ্ছি, রাইট? এর রিজনটা কি? এর রিজনটা ওই একটাই যে আমার নিফটির সাথে এটা চলে, এর মধ্যে মার্টিঙ্গেল করা যেতে পারে। আমি কোনো শেয়ারের কথা বলছি না। তো যদি আমি এখানে মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি ইউজ করি, এই যে সিনারিওসগুলো, এই সিনারিওসগুলোতে অত্যন্ত ভালোভাবে পয়সা বানানো যায়। তার কারণ কি? আমি 2008 থেকে 2000 সে ফর এক্সাম্পল 2000 যদি আমি 14 অবধি দেখি, নিফটি বিজের যে রেঞ্জ, অর্থাৎ এই যে টোটাল 6 ইয়ার্সের রেঞ্জ নিফটি বিজ, এ আপনাকে মোটেও পয়সা দেবে না হয়তো, এবং 60 টাকার প্রাইসে ট্রেড হবে, রাইট? দেখে মনে হচ্ছে। কিন্তু যদি আপনি মার্টিঙ্গেল করেন, অর্থাৎ এই সিনারিওসগুলোতে যদি আপনি পয়সা ইনভেস্ট করতে থাকেন, অর্থাৎ একটা সময়ে এটা 40 অবধি গিয়েছিল, তো সেই রেঞ্জ অবধি যদি আমি এখানেও বাই করি, 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 সেই মুহূর্তে যখন আবার এই রেঞ্জে যাচ্ছে বা এইখানে হিউজ লেভেলের বাইং অ্যাক্টিভিটির জন্য আমার অ্যাভারেজ প্রাইস 60 থেকে অনেক নিচে চলে আসে, রাইট? এবং যেহেতু চলে আসে, তাই এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটা আপনি কিন্তু প্রফিটে বসে থাকবেন এবং কনস্ট্যান্ট অ্যাকুমুলেশন আপনি করে যাচ্ছেন। আমি এটা কাদের জন্য বলছি? যাদের পকেটে পয়সা আছে, যাদের কাছে রীতিমতো ক্যাশ ফ্লো আছে, তাদের জন্য বলছি। তো এই 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 20 বছর, এটাই হচ্ছে লং টার্ম। আর লং টার্ম করতে গেলে আপনাকে এই বিষয়গুলোকেই কিন্তু অবলম্বন করতে হবে। এনিওয়ে, তো যদি সেটা করা যায়, তাহলে একটা সময় আমি এখানে নিয়েছি, আমি এখানেও সেম অ্যাক্টিভিটি করেছি, আমি এই জায়গাতেও সেম অ্যাক্টিভিটি করলে এরপরে যখন 2026 থেকে গিয়ে আমরা 2046-এ মুভ করব বা 2036-এ মুভ করব, তখন কিন্তু সিনারিওটা আবার অন্যরকম দেখাবে, রাইট? তো সেই কারণে আমি জাস্ট নিফটি বিজ একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি, আমি আরও একটা এক্সাম্পল নেব, ডোন্ট ওয়ারি। তো আমরা যদি এখানে মার্টিঙ্গেল অ্যাপ্লাই করি, অর্থাৎ যে প্রাইস রিটার্ন হওয়ার প্রবাবিলিটি বেশি, সেখানে আমি যদি করি, তাহলে এর পসিবিলিটি অনেক বাড়ে। সেম জিনিসটা এখানে নিফটি এবং নিফটির যে ইটিএফ রয়েছে, সেই দুটোর মধ্যে যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করি, যদি আমি এখানে দুটোর মধ্যে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমি এখানে সেই সিনারিওসটা কিন্তু কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি, রাইট? একই জিনিস পুরো জাস্ট চারটা সুপার ইম্পোজ হয়েছে, এরকমভাবেই পুরো চারটা কিন্তু তৈরি হয়েছে। সুতরাং এই জায়গাটার মধ্যে আপনি চাইলে এই মার্টিঙ্গেলকে ইউজ করতে পারেন। নেক্সট, আমি একটা অন্য এক্সাম্পল দিচ্ছি। যারা ইটিএফ পছন্দ করেন না, যাদের মনে হয় আমি অন্য কোনো ইনস্ট্রুমেন্টে থাকবো, বিশেষ করে মিউচুয়াল ফান্ড যারা পছন্দ করেন, তাদের জন্য এই এক্সাম্পলটা দিচ্ছি। এটা আমি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের এক্সাম্পল নিচ্ছি, ওকে? আমি যদি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপকে নিচ্ছি, এখানে আমি পুরো চার্টটা পাইনি, 2013 থেকে 2026 অবধি পেয়েছি। এখানে একটা ভালো ইনসাইট আছে, আমি সেই ইনসাইটটা আগে আপনাদের দেখানোর চেষ্টা করব। ইনসাইটটা কি? ইনসাইটটা হচ্ছে যে দেখুন,
সরি, ওকে, যদি আমি দেখি 2013-তে যে প্রাইস ছিল 35, আর 2020-র যে কোভিডের ফল সেখানেও যে প্রাইস এসছিল সেই প্রাইসটাও মোটামুটিভাবে আমরা যদি দেখি সেটা হচ্ছে আমার মোটামুটি এই 35-এর থেকে অনেকটা নিচেতে রয়েছে, রাইট? এটা হচ্ছে 35-এর লেভেল, এটা হচ্ছে তার থেকে অনেক নিচেতে প্রাইসটা রয়েছে। কিন্তু এই যে সিনারিওটা, এই সিনারিওর মধ্যে অর্থাৎ এই যে কোভিডের ফলে এই পুরো জায়গাটাই যদি আমি ছোট্ট 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 অ্যাকুমুলেশন করি, কনস্ট্যান্ট অ্যাকুমুলেশন, একটা টাইম পর গিয়ে যখন মার্কেটের মধ্যে এই জায়গাটার বা এই রেঞ্জটার বড় একটা ব্রেকআউট হচ্ছে এবং এর মধ্যে দীর্ঘ 7 বছরের কি 8 বছরের আপনি অ্যাকুমুলেশন করেছেন, রাইট? ইটস এ হিউজ পয়সা আপনার ইনভেস্ট হয়ে আছে। কিন্তু এখানে কি আপনার সবসময় যদি আপনি কনস্ট্যান্টলি আপনার পোর্টফোলিও দেখেন অ্যাজ এ লং টার্ম ইনভেস্টার, যেটা কখনোই উচিত নয়, সাইকোলজিক্যালি তো একদমই উচিত নয়, কিন্তু যদি আপনি কনস্ট্যান্ট দেখেন আমার পোর্টফোলিও 2% ডাউন, 3% ডাউন, আরে 10% ডাউন, তাহলে মার্টিঙ্গেল গেম আপনি খেলতে পারবেন না। তো তাই মার্টিঙ্গেল গেম করার জন্য, এবং যাদের এটা কনস্ট্যান্ট আমার কাছে কোয়েশ্চেন থাকে যে আমি কি মিউচুয়াল ফান্ড স্টপ করে দেবো, একদমই করা উচিত নয়। যদি আপনি মিউচুয়াল ফান্ডে বিলিভ করে থাকেন, যদি আপনি ইটিএফে বিলিভ করে থাকেন, আপনার একদমই এগুলো বন্ধ করা উচিত নয়। মার্কেট ফলে আপনি লোয়ার প্রাইসে অ্যাকুমুলেশন করবেন, আর এইগুলো হচ্ছে লং টার্মে এই যে অ্যাভারেজ বা টেন্ডেন্সি সেটা হচ্ছে টুয়ার্ডস আপওয়ার্ড, রাইট? আমি 7 বছরের দীর্ঘ সময়ের ইনভেস্টমেন্টের কথা বলছি, যেটা পরবর্তীকালে গিয়ে আপনাকে একটা হিউজ রিটার্ন দিচ্ছে। এখানে যদি আমি দেখি আমি 60 টাকার নিচে পুরো অ্যাকুমুলেশন কমপ্লিট করেছি, তারপরেও আমি আরও অ্যাকুমুলেশন করেছি, ডেফিনেটলি আমি করেছি বলার অর্থ হচ্ছে যে এই পুরো যদি আমি স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটার মধ্যে, রাইট, আমি 60 বা 70 টাকার নিচে যদি পুরো অ্যাকুমুলেশন করি আজকের ডেটে 100 টাকায় দাঁড়িয়ে। সো অলওয়েজ আপনি এখানে লং টার্মে পয়সা বানাবেন। কিন্তু অনেকের টেন্ডেন্সি থাকে ওই যে বললাম শেয়ারের মধ্যে আমি এটা করতে যাব, শেয়ারের কিন্তু সেই লেভেল অফ আপনাকে পড়াশোনা করতে হবে যে কোন কোন শেয়ারে এটা আপনি করতে পারেন, তবেই আপনি মার্টিঙ্গেল করতে পারেন। আমি এমন প্রচুর জনকে জানি যারা শেয়ারেতে মার্টিঙ্গেল করে চলেছেন কোনো কিছু না বুঝে। আপনি সেই ইনস্ট্রুমেন্টে মার্টিঙ্গেল করুন যে ইনস্ট্রুমেন্টের টেন্ডেন্সি হচ্ছে টুয়ার্ডস আপওয়ার্ড, তবে গিয়ে আপনি রিটার্ন পাবেন এবং ওভারঅল মার্কেট স্ট্রাকচারের সাথে যে ইনস্ট্রুমেন্টটা অ্যালাইন। আমি একটা মিউচুয়াল ফান্ডের উদাহরণ দিলাম এবং তার সাথে দেখতে গেলে আমি একটা নিফটি বিজের একটা ইটিএফের এক্সাম্পল দিলাম। এরকম হাজারো এক্সাম্পল নেওয়া যেতে পারে। আপনি নিজে এরকম এক্সাম্পল প্রচুর সার্চ করুন, একটু রিসার্চ করুন উইকেন্ডগুলোতে। আর যারা লং টার্ম ইনভেস্টমেন্টের প্যানিকের কথা ভাবছেন, একটা জিনিস মনে রাখুন, আমি যদি 60 টাকার উপরে এখানে অ্যাকুমুলেশন করা শুরু করি বা 60 টাকার উপরে যখন প্রাইস যাচ্ছে, আমি অনেক কম কম অ্যামাউন্ট পাবো অল্প টাকায়, বা আমি যে টাকাটা ইউজ করছি সেই টাকায় অনেক কম এখানে কিন্তু আমি পাবো। আমি সবসময় আমাদের টেন্ডেন্সি কি হয় যে আমি লোয়ার লেভেলে কিনবো, তাই লোয়ার লেভেল যখন আসছে এই টাইপের ইনস্ট্রুমেন্টের নিয়ে আপনি এত চিন্তা করবেন না। কারেন্ট মার্কেট শক এগুলো একটা সময় পর পেরিয়ে যাবে। নিফটি 12% ডাউন হোক না নিফটি 30% ডাউন, আপনি যদি ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা এরকম রাখেন, যদি আপনি এই টাইপের ইনস্ট্রুমেন্ট চুজ করেন যেগুলো লং টার্মের টেন্ডেন্সি হচ্ছে আপওয়ার্ডস, যারা মার্কেট সাইকেল দেখেছে 10 বছরের 15 বছরের মার্কেট সাইকেল দেখেছে, এই টাইপের জায়গার মধ্যে আপনি করতে পারেন, রাইট? ডেফিনেটলি কিছু শেয়ারের মধ্যেও এই টাইপের জিনিস হয়, বাট শেয়ারের কথা আমি এই কারণে বলছি না। তার কারণ হচ্ছে যে শেয়ারের এই টাইপের স্ট্র্যাটেজি করার আগে প্রচুর পরিমাণে স্টাডি করতে হয় এবং তার ফান্ডামেন্টালি ডিফারেন্টভাবে আপনাকে পুরো এক একটা ইনস্ট্রুমেন্টকে দেখতে হয়, রাইট? এবং সেখানে আপনার এই মার্কেট রিকভারি করলেও শেয়ার যে রিকভারি করে না, এরকম হাজারো এক্সাম্পল আছে, শেয়ার শেষও হয়ে যেতে পারে, রাইট? তো আপনি যদি এরকম মেন্টালিটি নিয়ে থাকেন, এই যুদ্ধের পরিস্থিতিতে এত চিন্তা করার কিছু হয়নি, এত মানে এই যুদ্ধেও থেকে শুরু করে এই যে ডিসরাপশন চলছে, এই ডিসরাপশন ডেফিনেটলি কেটে যাবে। আজ নয়, হয়তো 6 মাস পর কাটবে, 2 বছর পর কাটবে, কিন্তু এর মধ্যে আপনার যে অ্যাকুমুলেশন সেটা কিন্তু বড় হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। পরে নেক্সট মার্কেট সাইকেল আসার মধ্যে আপনি কিন্তু একটা বেশ ভালো রকমের গেইন করতে পারবেন।
তাই ছোট ইনভেস্টমেন্ট করুন মার্কেটের কারেন্ট স্ট্রাকচার দেখে, আর আপনার কারেন্ট পোর্টফোলিও দেখে এত বেশি ভয় পাবেন না এবং উদ্বিগ্নও হবেন না। এর কথাগুলো আমি বললাম কেবলমাত্র লং টার্ম ইনভেস্টারদের জন্য, ট্রেডারদের জন্য। আমি ডে ইন ডে আউট প্রচুর ভিডিও বানাই। যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হলো, এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।